যুদ্ধ সম্পর্কে ধারণা খুবই অস্পষ্ট। শেখ মুজিব লড়াইয়ের ডাক দিয়েছিলেন। পত্রপত্রিকায় বেশি করে আসছিল দুই পাকিস্তানের নানা ধরনের অসম বন্টনের হিসাব নিকাশ। ৪৭ থেকে ৫২, ৫২ থেকে ৭১, বিক্ষুব্ধ বিদ্রোহী যুবক গোষ্ঠী। কিন্তু সামরিক শিক্ষায় শিক্ষিত পাকিস্তানি আর্মির সঙ্গে যুদ্ধ কি করে সম্ভব নিরস্ত্র নিরীহ চরিত্রের বঙ্গনাগরিকের? যে কঠিন গেরিলা যুদ্ধের কথা শুনেছি ভিয়েতনাম, কম্বোডিয়ায়, গতরাত কি প্রমাণ করিয়ে দেয়নি ভবিষ্যৎ মানুষের জন্য সেই পথ ছাড়া দ্বিতীয় গতান্তর নেই? মারাত্মক আহত পুলিশ ভাইটিকে অনুরোধ করা হয়েছিল আর একটি রাত থেকে যেতে। তিনি রাজি হলেন না। তার হাতে যেমন সময় কম, তেমনি কাল পরশু যেদিনই হোক ইয়াহিয়ার কুকুরেরা হিংস্র দাঁতে খুঁজতে আসবে। এবারের জন্য তিনি এখন হুমকি স্বরূপ। রক্তাক্ত ইউনিফর্ম পুড়িয়ে দিয়ে একজোড়া শার্ট লুঙ্গি চেয়ে পড়ে সামান্য মুড়িচিনি সম্বল করে মাঝরাতে তিনি বেরিয়ে গেলেন। সে রাতও আমরা বলতে গেলে যাক না, সম্ভবত পাড়ার সব বাড়ি কেউ না কেউ। বারান্দার বেতের সোফায় শুয়ে সকাল হলো। সূর্যকে উঠতে দেখলাম ত্রিমোহনীর দিক থেকে। পথ ভরে যেতে দেখলাম আবারও পলাতক জনতায়। প্রকৃতির নিয়মে সবকিছু স্বাভাবিকের মধ্যেও কেমন যেন অস্বাভাবিক ঘোর লাগা প্রহর। পাতলা ঘুম ভাঙতেই মনে হলো দুঃস্বপ্ন দেখে যাচ্ছি। মনে হলো কি জানি কি শুনবো। দুলাভাইয়ের পরিণতি কি হয়েছে কে জানে। শহরের এদিক সেদিকে থাকা আত্মীয় স্বজনরাই বা কে কেমন আছে। রেডিওর নব ঘোরাতে ঘোরাতে হঠাৎ শুনলাম কয়েক ঘন্টার জন্য তুলে নেওয়া হয়েছে কারফিউ। নগরবাসীদের বাজারহাট করার কারণে এই বিরতি। সিসিম ফাঁকের মতো পলকে খুলে গেল দোকানপাটের দরজা। দলে দলে ছেলে বুড়ো পথে নেমেছে, খালুই হাতে ব্যাগ হাতে। বাজারে নয়, গ্রাম থেকে আসা মাছ তরকারির পাইকারদের বসিয়ে দেওয়া হয়েছে রাস্তার ধারে ধারে। সুফিয়ার বাসায় ছেলে মেয়েদের রেখে আমরা দুজন রিকশা নিয়ে বেরোলাম শহরের অবস্থা দেখতে। এক বয়স্ক পুরুষ ছুটে এলেন। ও সাহেব, কোথায় যান মেয়ে ছেলে নিয়ে? বেশি দূরে নয়, কাছেই। কাছে দূরে যাই হোক, যাবেন না যাবেন না। মহিলা আর শিশুদের জন্য হারাম করে ফেলেন সূর্যের আলো। ইয়া আল্লাহ, এদেশের জন্য তুমি কি গজব নাজিল করলে? বুক চাপড়াতে চাপড়াতে ভুঁই ফোড়ের মতো যেমন উদয় হয়েছিলেন, তেমনি মিশেও গেলেন জনতার ভিড়ে। রিকশাওয়ালা বলল, বুড়ো সাহেব ঠিক কথাই কয়েছেন, তাই গজব না কিয়ামত নাজিল হয়েছে। নবপুরের রেললাইনের বস্তি খালি তেনারা জ্বালায় ছাড়কার করে নাই, জেনানাগো দৈরা লয়ে গেছে। কোলের পোলাপানগো আশ্রয় আশ্রয় মারছে। সাহেব কইবার পারেন ওরা কি ক্ষতি করছিল খানসেনাগো? হক বলল, রাস্তাঘাটে এসব বলো না ভাই, বলতে মানা। হ্যাঁ গো, বিস্তর মানা মাইনেই বা কি ফজিলত হইল। পরশুরাইতে যা করছে এর চেয়ে জেয়াদা কি আর করবো হালার পুতেরা? গলিত্থন বাইরাইতেছেন, দেখবেন সুয়ার্গ কাণ্ড কারখানা। শাহজাহানপুর চৌরাস্তার মোড়ে রাজারবাগ পুলিশ ফাঁড়ি। উত্তর দিকে সারি ধরা আধা পাকা টিন শেড পাড়া, দোমরানো মুচড়ানো, কুণ্ডলি পাকানো ধোয়া তখনও কোনো কোনো দিকে। ভয়ঙ্কর আগ্নেয়গিরির ভূকম্পনের লাভা যেন নেমেছিল দুরাত আগে এখানে। মগবাজারের দিকে যাওয়া গেল না, বড্ড ভিড় খাকি পোশাকদের। পুলিশ লাইন থেকে দৈনিক বাংলার দিকে আসা রাস্তাটি তখন তৈরি হচ্ছিল। দুপাশের কাঁচা ফুটপাত সমতল নয়, দুদিন আগের মতো। লম্বা টানা উটের পিঠের আদলে উঁচু মাটির স্তূপ। পথচারীদের ভাষ্য, ওর তলায় রয়েছে গলিত লাশের স্তূপ। রাতের আধারে এখনও যা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। দৈনিক পাকিস্তান ভবন, সাপ্তাহিক চিত্রালী, অবজারভার অফিস, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাইতুল মোকাররমের একাংশ, ছাড়া ছাড়া মানুষজন। ডিআইটির টিভি স্টেশনের দিকে বিপুল আর্মির জটলা। রিকশাওয়ালা বলল, ওইদিকে না যাওন ভালা। পরশুরাইত তখন পাঞ্জাবি হালাগো বাপের সম্পত্তি হয়েছে ওইখানটা। দেখতেছেন না ফকফকা রইদেও কেমন ছুনছান? হক প্রশ্ন করল, পুরানো ঢাকার কি অবস্থা? হালার পুতেরা কোনো দিক দিয়ে রেহাই দেয় নাই। কারবারিগো আরো জ্বালায় পুরায় ছাই করছে। মালুম হইতাছে এই চোটে ঢাকাইয়াগো কারবারি পাতি হকগোল খতম হইয়া যাইব। অয় সাহেব, মহরম মাসের আইসকা কয় তারিখ কইবার পারেন? আমি মনে মনে উচ্চারণ করলাম, 29শে মহরম, 13ই চৈত্র, 27শে মার্চ, শনিবার, 1971। রিকশাওয়ালা ততক্ষণে এক নাগারে বলে চলেছে, এই মাসেই কারবালায় জালিম এজিদ বাদশাহ রসুলের পেয়ার নাতি ইমাম হোসেনের লাগি গজব হয়ে আসছিল। এই পাঞ্জাবিগুলা এজিদেরও অধম। রাইতের আন্ধারে ঘুমন্ত দেশের মানুষের উপরে গুল্লি চালায়। রিকশাওয়ালার বয়স বছর 45, ঘন কালো রঙের শক্তপোক্ত শরীরের কাঠামো, কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। স্টেডিয়ামের ভেতরের রাস্তা দিয়ে জিন্না এভিনিউর দিকে প্যাডেল চালাতে চালাতে আবার বলল, আপনারা যারা বাইরের এই শহরে আইসেন, হেরার কত চিনেন এই হারামিগো? অগলকে তো আমগো দুশ্মনী লাইগা রইছে এই দেশ বাঘনের ওয়াক্ত থেকে। বেলাতি সাহেবরা স্বদেশিগো লাইগা আজরাইলে লাগান আসিল, মাগার পাবলিকের লগে ঘুষতে আয় নাই। তারা যাওনের পর পাঞ্জাবির পুতেরা পয়লা গজব দিল বেহারি মজের গো এই দেশে ঠেলা দিয়া। হেরা মুখে মুখে ভাই ভাই পাতায় কাইরা নিল আমগো দোকানদারি বেশ বাবাতি। খানিকটা দম নিয়ে আবার বলল,
রাস্তাবাজার গল্লির মুখে আমার একখানি শাহী শরবতের দোকান আছিল। উল্টা দিকে মালসামান সাজায় বইল এক ফকিন্নির বেটা। তার তলে তলে ছয়তানির চলে আমি জখমি হইয়া বাপ দাদার খানদানি কারবার সাইরে এখন রিকশা চালাই। পরশু আপনি কোথায় ছিলেন? আমগো পুরান মহল্লা রাস্তাবাজারে, নাইলে হালায় শেষ হয়ে যাইতাম আন্ডা বাচ্চায়। ইবলিসের ওই সাউগুলারে আমরা পুরান টাউনের বাসিন্দারা পহেলা টাইমেই চিনবার পারছিলাম। মাগার আপনাগো লাগান শিক্ষিত আদমি গো চক্ষুর পর্দা উঠতে ইতনা সময় লাগলো আফসোসের বাদ। গুলিস্তানের সামনে বিবি মরিয়ম কামানের কাছে এসে গতি আরো মন্থর করে গলার স্বর নামিয়ে বলল, সাইব আস্তে আস্তে চালাইতাছি, বাসের আন্ডাখানার দিকে নজর দিবেন আচ্ছা কইরা। বাতাসে দুর্গন্ধ টের পাওয়া যাচ্ছিল, মাথার উপর চক্কর দিয়ে ফিরছে ছাড়া সারা শকুনের ছাক। বাস স্টপেজের ছাউনির গাছের গোড়ায় গোল করে রাখা কয়েকটি লাশ, ফুলের ঢোল, একজন চোখ মেলে রাস্তার দিকে তাকানো। এই দৃষ্টির বর্ণনা দিতে অক্ষম আমার কলম। দুরাত দুদিনের বাসি মরার শরীরের সঙ্গে মুখও ফোলাফাপা। ভয়ঙ্করের ভেতর ও কি করুণ, কি পরাজয় একটি জাতির জন্য। ডাস্টবিনে গোজা আরও কিছু নিহত অসহায় আদম সন্তান। তাদের মাথা নয় দেখা যাচ্ছে হাত পায়ের অংশ। কে জানে পরশু রাতের জ্যান্ত মানুষেরা কে কোথাকার বাসযাত্রী ছিল। পাহারাদার পুলিশ রিক্সাওয়ালার উদ্দেশ্যে খেকিয়ে উঠল এ সময়, আরে বেটা ফুট, জলদি ফুট ইধার সে। कैसे जल्दी फूटो पागरी साहिब, देखता नहीं कितना जैमराल लाइन में है। দ্রুত পায়ের প্যাডেল মেরে আর চস্ত বুলি দিয়ে যেন বিদ্যুৎ ছুড়ে দিল আমাদের রিক্সা চালক। সামনে যদিও ফুলবাড়িয়া রেল স্টেশনের লেভেল ক্রসিং, সত্যি সত্যি যা জ্যামের আখড়া। এখন ভীরু মাছির মতো কতিপয় ভয়ার্ত লোকের তড়িৎ যাওয়া আসা ওই লাইনের দুধারের দিন এনে দিন খাওয়া দেহাতি মানুষদের বস্তির উপর দিয়ে বয়ে গেছিল আগ্নেয়াস্ত্রের ঝড়। এখনো ধোয়া উঠছে কোনো কোনো দিকে। রাজপথে মধ্যরাতে নীরবতা নামা দুপুর। ঠাটারি বাজারের দিকে সওদাপাতি নেওয়া মানুষজন সবাই মোটামুটি গলিপথ দিয়ে যাতায়াত করছে। সদর পথে পায়ে হাঁটা মানুষের সংখ্যা খুবই কম। মর্টারের আঘাতে উড়ে গেছে জনপ্রিয় দৈনিক সংবাদের কার্যালয়। ঠাটারি বাজার, রায়সাহেব বাজার, কাঁচা বাজারেই যা ব্যস্ত কলরব। দিনে মানে একেবারে নিঝুম শাখারি পট্টি, কাকের ডাক, কুকুরের কান্না। সরু গলিমুখে কড়া পাহারা, হলট। বাহাদুর শাহ পার্কের পশ্চিম পাড় রেলিং ঘেঁষে থেমে গেল রিক্সা। দুদিক থেকে দুই পুলিশ, সওয়ারি উতরাও, সিট উঠাও। আমরা নেমে দাঁড়ালাম। ওদের একজন বসার আসন তুলে ছুঁড়ে মারল মাটিতে। ভেতরের গর্ত কাট দেখল টিপে টিপে, অনর্থক দাঁড় করিয়ে রাখলো কিছুক্ষণ। দ্রুত প্যাডেল চালিয়ে পার্কের শেষ মাথায় পৌঁছে রিক্সাওয়ালা বলল, হালার পুতেগা কলিজার পানি হুকায়া গেছে ডরে। আবে দুশ্মনেরা, তোরা টেরাকে টেরাকে কামান বন্দুক খালাস করস, রেকশাই কইরা কয়খান মাল পাচার করন যায়। আমগো কাছে একখান আম কাটুনের ছুরি পাইলেও ওরা ফাল দিয়া ওঠে। ওর কথা শুনবো কি? সামনে দলে দলে মানুষ। পার্কের দক্ষিণ পূর্বের পাড়াগুলো থেকে লোকজন ছুটছে সদরঘাটের দিকে। বাচ্চা বোচকা কাঁদে বগলে। পেছনে হিংস্র জানোয়ারের ত্রাসে মানুষ যেমন ছোটে তেমনি ছোটা। গত দুরাত লঞ্চ, গয়নার নৌকা, একমাল্লাই দোমাল্লাই সব জলযান ছিল নদীর ওপারে। কারফিউর বিরতিতে বাকল্যান্ড বাঁধের ঘাটে এসে লেগেছে। ওয়াইজ ঘাটের টার্মিনালে তিল জায়গা নেই। কার আগে কে লঞ্চে উঠবে? বাদামতলির জাহাজ ঘাটেও একই অবস্থা। কিছু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো। সবার চোখে আতঙ্ক। বাড়িঘর ছেড়ে পাড়ি দিচ্ছে গ্রামের দিকে। আগে তো প্রাণ, তারপর চাকরি, ব্যবসা, নাগরিক জীবন। সেদিন কারফিউর সঙ্গে আরও একটি সরকারি নির্দেশ জারি হয়েছিল। সরকারি কর্মচারীদের অফিসে যেতে হবে। হাজিরা খাতায় আজ যার নাম উঠবে না, পরবর্তী সময় তাকে নানা ঝামেলার মুখোমুখি হতে হবে। সুফিয়ার বড় আকর ব্যাংকের অফিসার, পাকিস্তান এয়ারফোর্সের প্রাক্তন কর্মী, ঘাড় তাড়া করে বলল, এই জালিমদের অফিসে আর যাব না। যতক্ষণ কারফিউ তোলা ছিল, যেভাবেই হোক চালু ছিল সময়ের ঘড়ি। কারফিউর শুরুতেই লোকজনের প্রাণবন্ত ছোটা, অন্তেও তাই। রাস্তাঘাট একেবারে চুপচাপ। বেলকনি, বারান্দার জানালার ফাঁকে শুধু ভয়ার্ত চোখ। তখনই আন্দাজ করা গেল প্রতিবেশীদের অনেকেই নেই। কেউ অজানা যাত্রার পাড়ি ধরেছে, কেউ গ্রামের দিকে দুধওয়ালা, সবজিওয়ালা, মুরগিওয়ালার সঙ্গে চলে গেছে। রয়ে গেছে শুধু স্থানীয় জনেরা এবং আমাদের মতো কিছু আত্মীয় স্বজনে জট বাঁধা মানুষ। পালাবার কথা আমরা ভাবতে পারিনি অসুস্থ বাবার কথা ভেবে। বাবা হয়তো কাকার বিরাট পরিবারের কথা চিন্তা করে, কিন্তু প্রায় প্রতিবেশীহীন বাড়িবাসের পরিবেশ শরীর ছমছম করা। আমাদের ফ্ল্যাট আবার এপাড়ার প্রধান পথের উপর। হাওয়ায় ফিসফিসে আতঙ্ক। এবার ওরা কামানের মুখ ফেরাবে শহরতলের দিকে।